দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এবং প্রথমে স্মরণ করছি সেই লাখো শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, আজকের এই বিজয়। এবং আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শাকিল মাহমুদ, অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং দর্শক, জনস্বাস্থ্য নিয়ে যে ধরনের প্রশ্ন আপনারা করতে চান সরাসরি ফেসবুকে আপনারা সেই প্রশ্ন রাখতে পারেন এবং পাশাপাশি আমাদের ফোন করতে পারেন 982405 নাম্বারে। স্যার, প্রথমত আপনাকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ যমুনা টিভিকে আমাকে ইনভাইট করার জন্য। আমি প্রথমে একটু শুরু করতে চাই যে মহান বিজয় দিবসের সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাদেরকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে যেহেতু একটা স্বাস্থ্য প্রোগ্রাম, এই স্বাস্থ্য প্রোগ্রামে আরেকটা আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে পাবলিক হেলথ হিরো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারকে, যিনি এই মহান মুক্তিযুদ্ধের সময় লন্ডনের আরাম-আয়েশি জীবন ত্যাগ করে বাংলাদেশে চলে আসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য। উনি বাংলাদেশে প্রথম যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য ত্রিপুরাতে বাংলাদেশ ফিল্ড হসপিটাল তৈরি করে। এই ফিল্ড হসপিটাল থেকে উনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করে। তারপরে ৭১ পরবর্তীতে উনি সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে। এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী এই জাতীয় বীরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরাও তাকে স্মরণ করছি এবং তার স্মরণে আজকের এই আয়োজনটি শুরু করছি। প্রথমত আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই যে স্বাধীনতার তো প্রায় ৫৪ বছর পার হয়েছে এবং বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে আজ আমরা প্রশ্ন করব আপনাকে। তো এত বছর পরেও আসলে স্বাস্থ্য ক্ষেত্রে কি কি দুর্বলতা আছে, আমি তা দিয়ে একটু শুরু করতে চাবো। যে আপনার কাছে কি মনে হয় যে রোগীগুলো আসলে কি কারণে বিদেশমুখী হচ্ছেন এত বেশি এবং পাশাপাশি আমাদের দুর্বলতাগুলো আসলে কোথায়? থ্যাংক ইউ আপনাকে। নেক্সট কোশ্চেন। আসলে স্বাস্থ্যক্ষেত্রে সফলতা দুর্বলতা সবটাই আমাদের আছে। তা আমাদের যেটা হচ্ছে, আমাদের এই মুহূর্তে আমি যেটা মনে করতেছি, আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য হেলথ সেক্টরটা আমাদের ডেভেলপ করতে পারতেছে না। আমাদের যারা নীতি নির্ধারক, যারা পলিসি মেকার, যারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকে, ওনারা যখনই ক্ষমতা আসে ওনাদের পার্সোনাল ইস্যু বানায় ফেলে, পার্সোনাল সম্পদ বানায় ফেলে। আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতি আমাদের হেলথ সেক্টরের প্রধান অন্তরাল আমি মনে করি। তাছাড়া এখানে যেটা আছে আমাদের হেলথ সেক্টরে, আমাদের যে কিছু মিডিয়া আছে যারা আমাদের সফলতার গানগুলি, সফলতার গল্পগুলি প্রচার করে না। আমাদের ছোটোখাটো প্রবলেম হইতে পারে, একটা অপারেশন করলে রোগীর মৃত্যু হইতে পারে, এটা বাংলাদেশেও হইতে পারে, ইংল্যান্ডেও হইতে পারে, আমেরিকাতে হইতে পারে, কিন্তু আমাদের মিডিয়াগুলি এই হেলথ সেক্টরে যে পজিটিভগুলিকে না করে নেগেটিভ সাইডগুলিকে বেশি প্রচার করে। আর এই স্বাধীনতার এই ৫৪ বছরে আমাদের দেশে এখনও রেফারেল সিস্টেম চালু হয় নাই, যেটা একটা ট্রিটমেন্টের জন্য খুবই দরকার ছিল। এই স্বাধীনতার ৫৪ বছরে আমাদের দেশে এখনও যেটা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা সব ঢাকা শহর কেন্দ্রিক। কেউ যদি উত্তরবঙ্গে থেকে ঢাকা শহরে আসতে চায় কমসে কম ৭-৮ ঘন্টা লাগবে। কেউ যদি চেস্ট পেইন নিয়ে আসে, সে আস্তে আস্তে হয়তো মারা যাবে, না মারা গেলেও তার লাইফটা খুব ডিসেবল হয়ে যাবে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, সমস্ত ঢাকা শহর কেন্দ্রিক বড় বড় টারশিয়ারি হসপিটাল সব ঢাকা শহরে। কারণ মানুষ, বাংলাদেশের ১৮-২০ কোটি মানুষের জনসংখ্যায় এটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি নাই। আমরা স্বাধীনতার ৫৪ বছরে এখনও ডিসেন্ট্রালাইজ করতে পারি নাই। আমরা শুধু প্রাইমারি হেলথ সেক্টরের সফলতা আছে, কিন্তু আমাদের দুর্বলতা হলো ডিসেন্ট্রালাইজ। চমৎকার একটা কথা বললেন ডাক্তার শাকিল মাহমুদ। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি যেহেতু বলছিলেন যে আমরা এখনো ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা দিচ্ছি, তো ঢাকার সবচেয়ে সুনামধন্য একটি হাসপাতাল, সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজের কথা আমি এটা বলতে চাই। আমরা সেখানকার অবস্থা কিন্তু দেখেছি, সেখানে হচ্ছে করিডোরে হোক, বারান্দায় হোক, এমনকি বাথরুমের আশেপাশে রোগীদেরকে রেখে চিকিৎসা দেওয়া হয়। তো আসলে এই যে চিকিৎসা ব্যবস্থাটা, এটা কতটুকু মানে যৌক্তিক বলতে পারি, বা আসলে কি এই চিকিৎসা ব্যবস্থাটা আমরা চেয়েছিলাম? চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সাংবিধানিকভাবে আমরা স্বীকৃত। এই জাতির রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে যে প্রত্যেকটা জনগণকে সুচিকিৎসা দিবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। বারান্দাতে, টয়লেটের সামনে, গাছতলাতে, বটতলাতে চিকিৎসা না। চিকিৎসার জন্য যে বাজেট, হেলথ সেক্টরের যে বাজেট, যে ন্যাশনাল যে জিডিপির অনেক নিচে, 5%-এরও নিচে আমাদের হেলথ সেক্টরের বাজেটটা আমাদের এখানে বাড়াইতে হবে। আর যে মানুষের যে মৌলিক চাহিদা, এটাকে অপটিমাম লেভেল
অপটিমাম লেভেল না পারি ক্লোজ টু দ্য স্ট্যান্ডার্ড লেভেল আনা উচিত, যেটা আমরা বিলো স্ট্যান্ডার্ড লেভেল, সাব স্ট্যান্ডার্ড লেভেল। এজন্য আমাদের দেশের হেলথ পলিসি নিয়ে এত প্রবলেম, এত আলোচনা, কিন্তু সমাধান কিছুই হচ্ছে না। আচ্ছা, বেশ চমৎকার। এবার আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। ঢাকা মেডিকেল ছাড়াও কিন্তু আমাদের ঢাকা শহরের মধ্যে কিছু সরকারি হাসপাতাল রয়েছে, সেগুলোর নাম আমি আপাতত উল্লেখ করতে চাচ্ছি না, তবে সেখানে যে বিষয়টা হয়, আপনি যদি এমার্জেন্সি ডিপার্টমেন্টে কোনো রোগীকে নিয়ে যান, বিশেষ করে রাতের বেলায় যদি নিয়ে যান, তারা কিন্তু সেটা রেফার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। তো সেখানে কিন্তু সেই প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, রোগীর চাপটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজগুলোতে অধিকাংশ বেশি থাকে, এবং তার পেছনে কি এই কারণগুলো রয়েছে যে এতগুলো রেফারেন্স রোগীগুলোকে সেখানে নিয়ে যায়? তাহলে কি সেই সরকারি হাসপাতালগুলোতে যে বিভাগগুলো রয়েছে সেই চিকিৎসাগুলো দেবার জন্য তাদের কি কিছু দুর্বলতা রয়ে গেল? এটা হচ্ছে আমাদের সিস্টেমের প্রবলেম। আমরা রেফারেল সিস্টেম হচ্ছে এরকম, রেফারেল সিস্টেম থেকে একটা নীতিমালা থাকবে, গভর্নমেন্টের একটা গাইডলাইন থাকবে। আমি ইচ্ছে করলে এক মেডিকেলের পেশেন্ট অন্য এক মেডিকেলের পেশেন্টকে অন্য মেডিকেল পাঠাতে পারবো না। আমার প্রাইমারি আমি অ্যাসেসমেন্ট করব, প্রাইমারি অ্যাসেসমেন্ট করে আমি দেখবো যে আমার পেশেন্টের কী প্রবলেম। যদি আমার এই হসপিটালে এটা সম্ভব না হয়, তাহলে আমি ঢাকা মেডিকেলে অথবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠাবো। আমি গণহারে সব রোগীকে রাত্রেবেলা রেফার্ড, নিজেকে একটু বাঁচানোর জন্য, আমাদের ডাক্তারদের নেগলিজেন্সি থাকে অনেক সময়, একটু নিজেকে সেফ থাকার জন্য। বিশেষ করে ডাক্তাররা কিন্তু কর্মক্ষেত্রে নিরাপদ না, অনেক সময় পলিটিক্যাল পাওয়ারের প্রেশারে ডাক্তাররা নিজেকে সেফ রাখার জন্য, ওই ফ্যাসিলিটি না থাকার জন্য অনেক সময় পেশেন্ট ঢাকা মেডিকেল রেফার করে, অথবা থাকলেও সে দেখতে চায় না, সে দায়িত্ব নিতে চায় না, কারণ ডাক্তারের যে কর্মক্ষেত্রে যে ডাক্তারের নিরাপত্তা ওইটা সে ফিল করে না, সেজন্য সে বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে তার ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সব রোগী ঢাকা মেডিকেল রাত্রেবেলা রেফার করে। জবাবদিহিতাটা আসলে কাকে করতে হয়? এটা আসলে রাষ্ট্রীয়ভাবে আসা উচিত। রাষ্ট্রীয়ভাবে যে পলিসি মেকারদের, ওনাদের দুর্বলতা, যে পলিসি মেকারদের তো এমন থাকা উচিত রাষ্ট্রীয়ভাবে রাত্রেবেলা 24 ঘন্টা ডিউটি যে করবে তার সুযোগ সুবিধাটা বাড়ানো উচিত, তার আর সুযোগ সুবিধা নাই। অধ্যাপক শাকিল মাহমুদ, আমরা কথা বলছিলাম বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। এবার একটু কথা বলতে চাই, বাংলাদেশের জনস্বাস্থ্য শুধুমাত্র ঢাকা শহর কেন্দ্রিক নয়, আমাদের সম্পূর্ণ বাংলাদেশ ঘুরে যদি একটু আমরা তাকাই, চরাঞ্চলে যে মানুষ আছে বা 80,000-এর বেশি গ্রাম রয়েছে, সেখানকার জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা একটু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যেটা বলছিলেন যে আমরা যখন একটা হৃদরোগে আক্রান্ত একটা ব্যক্তি হাসপাতালে আসে, প্রায় 4 থেকে 5 ঘন্টা যদি জার্নি করে আসে, ওইটুকু সময় আসলে তার হাতে থাকে না, তার জীবন বাঁচানোর মতো কিন্তু সময় হাতে থাকে না। তো এই যে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো, বিশেষ করে হৃদরোগ হাসপাতালগুলো, বা যদি বলি নিউরোসায়েন্সের মতো একটা হাসপাতাল শুধুমাত্র ঢাকায় আছে, তবে গ্রাম অঞ্চলে কিন্তু নিউরোসার্জারি বা নিউরোলজির কোনো রকম মানে কোনো ডেডিকেটেড হসপিটাল নেই। তো আমরা এত 54 বছর পরেও এতখানি পিছিয়ে কেন এই ক্ষেত্রে? থ্যাংক ইউ। আমাদের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে আমাদের যে নীতি নির্ধারকদের প্রবলেম, যারা রাষ্ট্রীয় পলিসি মেকার, ওনাদের এই বোধগম্যটা হচ্ছে না যে আমাদের জনসংখ্যা অনুপাতে ডাক্তার রেশিও কম, 1:2, একজন ডাক্তার প্রায় 1200 রুগী দেখবে। এইটা খুবই একটা বিশাল বিষয়, কারণ একজন ডাক্তারের পক্ষে 1200 রুগী হ্যান্ডেল করা খুব সহজ বিষয় না। আর ডাক্তার নার্সের রেশিওটা খুবই বেশি এখানে, ঠিক আছে। এটা আমাদের ম্যান পাওয়ারটা বাড়াতে হবে। ম্যান পাওয়ার বাড়াতে না পারলে জাতীয় হৃদরোগ, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, এখানে অনেক মানুষের সাপোর্ট দিচ্ছে, অনেক অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে চিকিৎসা হচ্ছে, যেজন্য আমাদের বর্তমানে কিন্তু হৃদরোগের জন্য কোনো রুগীকে বাইরে যেতে হয় না। এটা আমাদের স্বাধীনতা 54 বছর আমরা হৃদরোগের ক্ষেত্রে অনেক সফলতা পেয়েছি, যেটা অনেক পার্শ্ববর্তী দেশে যাইতে হতো আগে হৃদরোগের জন্য। এখন হৃদরোগের জন্য মোটামুটি সব ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব, কিন্তু ইমার্জেন্সি যখন পেশেন্ট আসবে আউটডোরে ঘন্টার পর ঘন্টা পেশেন্টকে ওয়েটিং করতে হয়। ওয়েটিং টাইমটা আমাদের সরকারি হসপিটালে বেশি। এই জন্য যারা একটু সচ্ছল, যারা একটু সচেতন মানুষ, তারা বলতেছে কেন ওয়েটিং টাইম এখানে যুক্ত করতে যাচ্ছি। ওয়েটিং টাইমের পাশাপাশি কিন্তু সেখানে একটা দালাল চক্র থাকে, যে তাদেরকে হয়তো কিছু টাকা দিলে তারা হয়তো এই যে ওয়েটিং পিরিয়ডটা সেটা একটু কমিয়ে দিতে পারে, বা আমার চিকিৎসাটা হয়তো একটু তাড়াতাড়ি করে দিতে পারে। তো এই দালাল চক্রকে আসলে কি যারা নীতি নির্ধারক আছেন তারা কি তাদের চোখে কি বিষয়গুলো পড়ে না? ইয়েস, ডেফিনেটলি পড়ে, কিন্তু দালাল চক্রকে এটা আসলে আমি সাধারণ পাবলিক পেশেন্ট ডাক্তারটা পারবো না। দালাল চক্রের অনেক গ্যাং থাকে, লিডার থাকে, এগুলো রাষ্ট্রীয়ভাবে পলিসি তৈরি করে দালাল চক্রকে যদি আমরা আটকাতে না পারি, তাহলে সাধারণ মানুষের কষ্ট হবে। হসপিটালে আসার পরেও সে সঠিক চিকিৎসা পাবে না, না যাওয়ার পর মারা যাওয়ার পর সরকারি হসপিটালে সরকারি ডাক্তারদের বদনাম হবে। আচ্ছা, আপনি বিদেশের চিকিৎসার কথা বলছিলেন যে বাংলাদেশে মোটামুটি এখন কিছু হাসপাতালগুলো তো স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা কিন্তু হয়, তারপরে কিন্তু মানুষের আস্থা বিদেশের চিকিৎসার প্রতি একটু বেশি। আসলে কি কারণে আমরা এত বেশি বিদেশমুখী হচ্ছি চিকিৎসার ক্ষেত্রে? এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন যেটা হচ্ছে, আমি দুজনকে পেশেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বিদেশ যান কেন। ওই পেশেন্ট আমাকে বললো যে স্যার, বাংলাদেশি ডাক্তাররা সময় দিতে চায় না, শুধু চেম্বারে আসার পরে কি করে প্রথমে এক গাঁটটি প্রেসক্রিপশন টেস্ট লিখে, তারপরে পরের দিন আসার পরে অনেকগুলি ওষুধ লেখে। ডাক্তাররা সময় দিতে চায় না, ডাক্তাররা কাউন্সিলিং করে না, ডাক্তাররা আমার ইতিহাস শুনতে চায় না, আমি কি ড্রাগ খেয়েছি,
কি আগে সার্জারি করেছি, এই যে একটা লম্বা একটা টাইম, এটা শুনতে চায় না। তা আমি বলছি যে আপনি বিদেশে আসছেন, বিদেশি ডাক্তাররা কেমন, বাংলাদেশি ডাক্তারের সাথে ডিফারেন্সটা কেমন? উনি আমাকে বলতেছে যে আমি স্যার রিসেন্টলি চায়না গিয়েছি ট্রিটমেন্ট করতে, চায়নার সিস্টেমটা এরকম, একজন ডাক্তার যখন পেশেন্ট যখন ডাক্তারের কাছে যাবে, প্রথমে সরাসরি যাবে না, প্রথমে যাবে সিস্টারের কাছে অথবা নার্সের কাছে। নার্স কি করবে, ওই পেশেন্টের কি করবে, হাইট, ওয়েট, তারপর বডি ওয়েট, বিএমআই, এগুলি মেজারমেন্ট করবে, তারপর হিস্ট্রি লিখে প্রেশারটা মেপে আরেকজন জুনিয়র ডাক্তারের কাছে পাঠাবে। এই জুনিয়র ডাক্তার তার প্রিভিয়াস লাস্ট 5 to 10 ইয়ারের হিস্ট্রি নেবে, ড্রাগ হিস্ট্রি, কী কী ড্রাগ খাচ্ছে এটা সে দেখবে। তার জুনিয়র ডাক্তার দেখবে সে কী কী ফুড হ্যাবিট আছে দেখবে, কি কি রোগ ছিল, ফ্যামিলি হিস্ট্রিটা দেখবে, আচ্ছা। ফ্যামিলি হিস্ট্রি দেখবে। এখন ওই রোগী এসে বলে, স্যার আমি যখন চায়নাতে চিকিৎসা করতে গেছিলাম, আমার দাদা দানি পূর্বপুরুষের কথা জিজ্ঞেস করছে, তারা কীরকম সময় দিচ্ছে আমাকে। তারপর এই চায়নার ডাক্তাররা কী করে, ওই জুনিয়র মেডিকেল অফিসার থেকে তারপর ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখে 4-5 জন ডাক্তার বসে রয়েছে। আমি বলছি যে আমি ওখানে গিয়েছিল পেটের চিকিৎসার জন্য, কিন্তু আমি দেখেছি নিউরো মেডিসিন আমাকে দেখছে, সার্জারি ডাক্তার আমাকে দেখেছে, অর্থোপেডিক্স দেখেছে, আমার রিলেটেড যা যা আছে 4-5টা ডাক্তার দেখেছে। এই যে একটা ডাক্তার একটা পেশেন্ট ঢুকলে 4-5 জন বিশেষজ্ঞ ডাক্তার দেখে, এটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক। এটা আমাদের দেশে নাই। উন্নত দেশে একটা পেশেন্ট যখন ঢুকে, একটা পেশেন্টের জন্য একটা বোর্ড বসে, 4-5 জন ডাক্তার বসে ওনারা একটা ডায়াগনোসিস করে, একটা কিছু টেস্ট দিয়ে একটা ট্রিটমেন্ট প্ল্যান শুরু করে। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যেটা আমাদের এই আমাদের দেশে নাই। আমরা কথা বলছিলাম বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবং অনেকগুলো ল্যাকিংস, অনেকগুলো কমতি নিয়ে কিন্তু আমরা কথা বললাম, আমাদের অনেকগুলো দুর্বলতা নিয়েও কথা বললাম, পাশাপাশি কিছু শক্তিও আছে আমাদের, তা নিয়েও কিন্তু আপনার কাছে একটু জানতে চাইবো। এবং পাশাপাশি একটা প্রশ্নই করতে চাই, সেটার উত্তরে আপনার কাছ থেকে নিতে চাই, তা হচ্ছে যে আমরা এতগুলো দুর্বলতার কথা বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে নীতি নির্ধারকরা রয়েছেন, এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে, এই দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা যদি বলি, সেটাকে ঠিক করবার জন্য আসলে আমাদের কি করা উচিত? জি, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। নীতি নির্ধারকদের পলিসি নিয়ে এটা আগে শুরু করি। কারণ আমাদের নীতি নির্ধারক যারা ক্ষমতায় থাকে, বিশেষ করে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, সচিব, ওনাদের কোনো যদি প্রবলেম হয়, ওনারা কি করবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি সিঙ্গাপুর যাচ্ছি, আমি থাইল্যান্ড যাচ্ছি, আমি আমেরিকা যাচ্ছি, এরকম প্রচার করে। আমার দলের নেতা যদি এরকম স্ট্যাটাস দিয়ে বাইরে যায়, তাহলে সাধারণ মানুষ কী করবে, যে আমার নেতা বাইরে যাচ্ছে, আমিও চিকিৎসা নিতে বাইরে যাব। আমাদের যারা নেতারা কী করে, জনগণের ট্যাক্সের টাকায় ওনার বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। তো এই ধরনের নীতি নির্ধারক যারা ক্ষমতা আসবে, ওনাদের অঙ্গীকারনামা করতে হবে, আমি সরকারি টাকা ব্যবহার করে আমার জনগণের ট্যাক্সের টাকা আমি বাইরে চিকিৎসা নিতে যাব না। তাহলে আমার কি করতে হবে, দেশীয় ব্যবস্থায় ফোকাস করতে হবে, যারা জুনিয়র ডাক্তার পাশ করেছে ওনাদের উপর মনোনিবেশ করতে হবে। কারণ ঠান্ডা কাশি জ্বরের জন্য বিশেষজ্ঞ ডাক্তার কাছে যাওয়া দরকার নেই, আমার নর্মাল যে এমবিবিএস আছে ওনার কাছে আমি যেতে পারি। উনি যদি প্রয়োজন মনে করে তাহলে বিশেষজ্ঞ ডাক্তার কাছে পাঠাবে, প্রফেসরের কাছে পাঠাবে। এই জন্য জুনিয়রদের প্রতি ফোকাস করতে হলে জুনিয়রদের বেতন কাঠামো চেঞ্জ করতে হবে। অনেক কম বেতনে যারা সাধারণ জীবনযাপন করে, যারা পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তার আছে, ওনারাও অনেক কম টাকায় সাধারণ অনেক কঠিন কষ্টের জীবনযাপন করে। ছোট একটা কথা আমি উল্লেখ করতে চাচ্ছি, আমাদের যে ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু খুব কম রিসোর্সের মাধ্যমে কিন্তু তাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে সে চিকিৎসাটা দেবার। এবং আপনি যেটা বললেন যে একজন চিকিৎসকের উপর কিন্তু প্রায় 1200 জন রোগীর একটা দায়ভার থাকে, যেটা আসলে খুব কঠিন একটা কাজ। তো সেখান থেকে আসলে অবশ্যই আমাদের নীতি নির্ধারকদের এখানে একটু তাকানো দরকার। এবারে আরেকটু আপনার কাছে জানতে চাই, এবং আপনি যেটি বলছিলেন যে আসলে কি করণীয় রয়েছে। করণীয় হচ্ছে পলিসি মেক করতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, প্রত্যেকটা ডাক্তারের জবাব দিতে থাকতে হবে। আর সবগুলি স্বাস্থ্য চিকিৎসা বাংলাদেশে ঢাকা শহরে হবে না, প্রত্যেকটা ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, টারশিয়ারি লেভেল হসপিটাল করতে হবে, সুপার স্পেশালিস্ট তৈরি করতে হবে। শুধু তৈরি করলে হবে না, এগুলি সরকারের নজরদারি করতে হবে, মনিটর করতে হবে। ওইখানে বোর্ড সিস্টেম, যে মাল্টি ডক্টর সার্ভিস থাকবে। একটা রোগীর জন্য, একটা রোগী যখন ঢুকবে একটা বোর্ডে, 4-5 জন ডাক্তার মিলে ওই পেশেন্টকে দেখে একটা ফাইনাল ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিবে। তারপর হচ্ছে আমাদের ডাক্তারদেরও কিছু যেটা আছে, ডাক্তারদের নীতি নৈতিকতা বাড়াতে হবে, তারপর মানবিক মূল্যবোধ বাড়াতে হবে, সামাজিক দায়িত্ব বাড়াতে হবে। ডাক্তারি প্রফেশন শুধু একটা প্রফেশন না, এই প্রফেশনটা গিফট ফ্রম দ্য গড। সুতরাং আমার একটু ফোকাস করতে হবে যে এটা আমি সৃষ্টিকর্তার আশীর্বাদ, আমি এই প্রফেশনটা আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো। এই জন্য জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়াতে হবে, ওদেরকে নিজের পেশেন্টকে পেশেন্ট মনে করা যাবে না, আমার নিজের ফ্যামিলি মেম্বার মনে করতে হবে, আর রেফারেল সিস্টেম চালু করতে হবে। আর ইচ্ছে করে কোনো পেশেন্ট বাইরে যেতে পারবে না, গভর্নমেন্টের একটা পলিসি থাকা উচিত যে এই রোগীগুলি বাইরে যেতে পারবে, এই রোগীগুলি বাইরে যেতে পারবে না। যদি আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে, আসলে কোন রোগীগুলো বাইরে যেতে পারবেন না? মেনলি হার্টের চিকিৎসা, তারপর নিউরোলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক্স, গাইনি, এগুলিতে বাইরে যাওয়ার দরকার নেই। কারণ আমাদের দেশে বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হচ্ছে, বিদেশ থেকে অনেক রোগী আমাদের দেশে বর্তমানে আসতেছে। আমাদের আমরা ল্যাকিং নাই। আমাদের ল্যাকিং হচ্ছে কিছু ক্যান্সার,
তবে সব ক্যান্সারে না, কিছু জটিল ক্যান্সারের জন্য বাইরে যেতে পারে। তারপর যে জেনেটিক ডিসঅর্ডার ডায়াগনোসিস, এগুলো ট্রিটমেন্ট আমাদের দেশে এখনো পরিষ্কার ক্লিয়ার হয় না, ওই জন্য যাইতে পারে। অর্গান ট্রান্সপ্লান্টেশন, বিশেষ করে কিডনি, লিভার, লাংসের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্টেশন ক্ষেত্রে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে যাইতে পারি। বোন মেরু কিছু ক্ষেত্রে বোন মেরু ট্রান্সপ্লান্টেশনে যেতে পারি, কিন্তু বোন মেরু চিকিৎসা এখন বাংলাদেশে তবে সেই সিদ্ধান্ত অবশ্যই একজন চিকিৎসক নেবেন যে আসলে প্রয়োজন আছে কিনা, তেমন করে কিন্তু সিস্টেমটা তৈরি করা দরকার। তবে সেখানে যারা একটু ইন্টারফেয়ার করে থাকেন তা হচ্ছে মেডিকেল ট্যুরিজম এজেন্ট, যাদেরকে আমরা বলে থাকি, যারা আসলে দ্বিতীয় পার্টি হিসেবে এখানে কাজ করে। কিছু রোগীকে তারা আসলে কাউন্সেলিং করে যে না, আসলে বাইরে গেলে চিকিৎসাটা খুব ভালো হবে। তাদের প্রতি কি আমাদের একটু নজরদারি করার প্রয়োজন নেই? ডেফিনেটলি, কারণ মেডিকেল ট্যুরিজম আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে গভর্নমেন্ট থেকে মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেট আপ করছে। এই ওদের উদ্দেশ্য হচ্ছে আশেপাশে দেশ থেকে রোগীকে টেনে নিয়ে আসা। এই জন্য তারা টাকা পয়সা খরচ করে বাংলাদেশে এজেন্ট তৈরি করে। এই এজেন্ট কি করে, বাংলাদেশে ওদের প্রচারণা চালায়, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাধারণ মানুষকে আকৃষ্ট করে দেশের টাকা বিদেশে পাচার করতেছে ইনডাইরেক্টলি। এই ধরনের নীতি নির্ধারকদের দরকার এখনই এই ধরনের এজেন্টকে কার্যক্রমকে মনিটর করা। তারা কোন ধরনের রোগী বিদেশে পাঠাতে পারবে এটা রাষ্ট্রভাবে বলে দিতে হবে, যে আপনি ইচ্ছে করলে সব রোগীতে বিদেশে পাঠাতে পারবেন না। এটা নীতি নির্ধারকদের এখনই এই জায়গায় সচেতন হতে হবে যে সব এজেন্ট বাংলাদেশে আসতে পারবে না, আসলেও সব রোগী ওরা বিদেশে পাঠাতে পারবে না। রাষ্ট্রভাবে একটা পলিসি মেক করতে হবে যে কে বাইরে যাবে, কে বাইরে যাবে না। আচ্ছা, আপনি এখানে আরো কিছু কথা বলছিলেন যে আসলে একটা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে একজন চিকিৎসকের উপর নির্ভর করে না। সেখানে আছে চিকিৎসক আছেন, সেখানকার নার্স আছেন, ওয়ার্ড বয় থেকে শুরু করে আরো যারা সেখানে অবকাঠামোগত আরো যারা লোকজন আছে, সকলেই কিন্তু এটার মধ্যেই পড়েন। তো আমরা একটু জানতে চাচ্ছি, এই চিকিৎসা ব্যবস্থায় আমাদের জনগণের আস্থা ফিরে আসার জন্য আসলে আমাদের কি কি করা প্রয়োজন? সবচেয়ে প্রথম হচ্ছে রাষ্ট্রীয় পলিসি মেকদের একটা স্বচ্ছতা থাকতে হবে, জবাব দিতে থাকতে হবে। হেলথ সেক্টরে আমাদের এখনো দুর্নীতিগুলি আছে, এগুলি বন্ধ করতে হবে। তারপর হচ্ছে টারশিয়ারি লেভেলের কেয়ারটা হসপিটালগুলো বাড়াতে হবে। সমস্ত এখন পর্যন্ত কিন্তু একটা ওয়ার্ড, মানে আমি যদি একটা বেড পেতে চাই সরকারি হাসপাতালগুলোতে, একটা আইসিইউ যদি পেতে চাই, বলা হয় যে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। আসলে তারপরে যদি সরকারি হাসপাতালগুলোতে যদি আমরা আইসিইউ না পাই, তাহলে সাধারণ মানুষ আসলে যাবে কোথায়? এই জন্য আমাদের হেলথ সেক্টরের বাজেট বাড়াতে হবে, কারণ জিডিপির 5%-এর নিচে আমাদের হেলথ সেক্টরের বাজেট। এটা আমাদের বাজেট বাড়াতে হবে। আর সরকার শুধু বাজেট বাড়িয়ে কাজ নাই, সরকারে এই টাকাটা কোথায় মনিটর হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, ওইটা মনিটর করতে হবে। ওইখানে স্বচ্ছতা আনতে হবে, দুর্নীতি কমাতে হবে। শুধু টাকা খরচ করলাম কিন্তু সঠিক কাজে লাগলো না, টাকার অপচয় হলো, জাতীয় সম্পদের অপচয় হলো, ওইটা মনিটর করে দেখতে হবে। আর জনগণের কাছে সবচেয়ে বড় কথা, আমাদের পজিটিভ নিউজগুলি রাষ্ট্রীয়ভাবে বলতে হবে। আমি এই কোনোদিন শুনি না যে বাংলাদেশে এই হসপিটালের এই সফলতা হয়েছে, এই বড় হসপিটাল বড় অপারেশন করেছে, যেগুলি উপমহাদেশে হয় না। এই রাষ্ট্রীয় সফলতার গল্পগুলি রাষ্ট্রীয়ভাবে প্রচার করার ব্যবস্থা নাই। সুতরাং আমরা জানি প্রচারই প্রসার। আমার যা আছে তাকে প্রচার করতে হবে। আমার এই হসপিটাল গেলে আপনি এই সার্ভিস পাবেন, এই হসপিটাল গেলে এই অপারেশন হবে, এই হসপিটালে গেলে ট্রিটমেন্ট খরচ কম হবে, এই হসপিটালে আপনার আইসিইউর সুবিধা আছে। এটা রাষ্ট্রীয়ভাবে যদি প্রচারণার ব্যবস্থা করি, তা সাধারণ মানুষ জানবে। কারণ ইনফরমেশন গ্যাপের জন্য অনেক রোগী বিদেশে চলে যাচ্ছে, যেটা রাষ্ট্রীয় পলিসি মেকারদের এই ব্যাপারে ফোকাস করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, আমাদের যারা সাধারণ পলিসি মানুষ তাদেরও দায়বদ্ধতা আছে। শুধু ডাক্তারদের দায়বদ্ধতা চলবে না, রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি জনগণ যারা, কারণ জনগণ হচ্ছে আমাদের মূল এসেট। আমাদের কিছু কিছু জনগণ নেগেটিভ বার্তা ফেসবুকে প্রচার করে, কোনো জায়গায় কোনো কারণে ভুল অ্যাক্সিডেন্টের জন্য মানুষ মারা গেছে, ওইটা ফেসবুকে প্রচার করতেছে, অপপ্রচার করতেছে। এই সুযোগটা বিদেশের কিছু মিডিয়া ওরাও প্রচার করতেছে, যাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা স্বাস্থ্যখাতকে ওরা দুর্বল দেখাচ্ছে, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি এখন থেকে কন্ট্রোল করতে না পারি, ইন ফিউচারে আমাদের স্বাস্থ্য সেক্টর ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের সব রোগী বিদেশে চলে যাবে। সুতরাং এখনই সময় আসছে এই ব্যাপারে ফোকাস করা। চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করে বললেন যে আসলে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আসলে কি কি করা প্রয়োজন। এবং পাশাপাশি আরেকটা কথা বললেন যে তরুণ চিকিৎসকদের নিয়েও কিন্তু আপনি অনেক কথা বলেন যে তরুণ চিকিৎসকদের কিন্তু কাজে লাগাতে হবে। যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যেমনটি বললেন যে ছোটোখাটো কোনো রোগের জন্য আসলে অধ্যাপকদের কাছে গিয়ে তাদের চেম্বারের পাশে ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই। এই ছোট ছোট চিকিৎসাগুলো কিন্তু অবশ্যই যে তরুণ চিকিৎসকরা রয়েছেন তারাই কিন্তু তার জন্য যথেষ্ট। এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমাদের কিন্তু গবেষণার দিকেও একটু মনোযোগ বা মনোনিবেশ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। থ্যাংক ইউ যমুনা টিভিকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ শুনলেন যে বাংলাদেশ জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজ ডাক্তার মোহাম্মদ শাকিল মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। দর্শক, আমরা চাই স্বাধীনতার প্রায়
54 বছর পর আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও 5 বা 10 বছর পর যখন আমরা এই বিষয়ে কথা বলবো তখন আমরা বলতে পারি যে বাংলাদেশ আসলে স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে আমাদের দেশের যে তরুণ চিকিৎসকরা রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা যাতে সেই দিকটাতে একটু মনোযোগী হন যে তাদেরকে কিভাবে আসলে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার দিকে কাজে লাগানো যায় এবং পাশাপাশি দেশের জন্য কাজে লাগানো যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে এবং আরেকবার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।